আজকের বাস্তুর ক্লাসে তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এর আগে অবধি আমরা যেটা আলোচনা করেছিলাম যে কোন দিকে কি হলে পরে ভালো হবে, কোন দিকে কতখানি জায়গা ছাড় দিয়ে বাড়ি করলে পরে সেটা বাড়ির পরিবেশের জন্য ভালো হবে, এরকম টাইপের নানা রকমের জিনিস আমরা আলোচনা করেছিলাম। আজকের যেটা করব সেটা হচ্ছে যে বাস্তুতে সব কিছুর এফেক্ট না সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। নোট করবে, ঠিক আছে? যেগুলো বলবো নোট করবে। বাস্তুতে সমস্ত কিছুর এফেক্ট কিন্তু আমরা সাথে সাথে বুঝতে পারবো না। সুতরাং যে কোনো সমস্যায় যদি আমরা থাকি তাহলে কিন্তু সাথে সাথে আমরা বুঝতে পারবো না যে এই সমস্যাটা আমাদের বাস্তুতে রয়েছে। ধরে নাও কেউ বাড়ি কিনলো এবং সেখানে সে ভালোই থাকছে, কোনো বাস্তুবিদ গিয়ে তাকে দেখে বললো যে আপনার তো বাস্তুতে এরকম সমস্যা আছে, আপনি বাস্তুটাকে কেন ঠিক করাচ্ছেন না বা কিছু, কোনো বাস্তুবিদ হয়তো গিয়ে বললো। সে মানুষটা তখন মনে করবে যে না, কোথায়, আমার তো বেশ ভালোই চলছে, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে আমার কেন এরকমটা বললো বা কিছু। কিন্তু দেখা গেল ঠিক তার 5 থেকে 6 বছর পরে হয়তো সেই জিনিসটা সে ফেস করতে শুরু করলো। সুতরাং বাস্তুতে কি হয়, বাস্তুতে ইনস্ট্যান্টলি কিন্তু মানে কেনার পরেই বা করবার পরেই সাথে সাথে তুমি বুঝতে নাও পারতে পারো, সেক্ষেত্রে সময় সাপেক্ষ হিসাবেও কিন্তু বাস্তুর রেজাল্ট আসে। কেমন? বাস্তুর রেজাল্ট কিন্তু সময় সাপেক্ষ হিসাবেও আসে। এবারে তাহলে অনেকেরই মনে হতে পারে যে তাহলে কীভাবে বুঝবে বা কিছু, এত দেরিতে হলে তার তো তারা দেরি হয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার কিন্তু মনে হতে পারে। কি মনে হবে তো সবার যে এতদিন পরে যদি জানতে পারে তাহলে তো অলরেডি অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি তো হচ্ছেই, কিন্তু সেই মানুষের কখন চোখে লাগে কোনো সমস্যা, যখন মানুষের সমস্যাটা খুব বড়সড় হয়ে দাঁড়ায়। যখন আমার বাড়িতে একদিন ঝগড়া হবে আমি কিন্তু সেটাকে গায়ে মাখবো না, সপ্তাহে 2 দিন ঝগড়া হচ্ছে গায়ে মাখবো না, মাসে 5-6 দিন ঝগড়া হচ্ছে গায়ে মাখবো না, কিন্তু যখন সপ্তাহে প্রত্যেক দিন ঝামেলা হচ্ছে তখন গায়ে মাখবো। এটা হচ্ছে মানুষের নিয়ম। এবং সেই জায়গাটায় আস্তে আস্তে যেতে 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 কিন্তু একটা মানুষের সময়টা দেরি হয়ে যায় অলরেডি। তাই একদিনের ঝামেলাটাকেও আমাদের কিন্তু ইজিলি নেওয়াটা উচিত নয়। আমাদের এটাই মনে করা উচিত যে সমস্যা আছে মানে তার সমাধানটা কিন্তু করে নিতে হবে। বোঝা গেল আমি কেন কি বলতে চাইছি? আচ্ছা, আমাদের বায়ুমণ্ডলের মধ্যে কিছু অদৃশ্য শক্তি আছে যাকে আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি না, এবং অনুভব করতে পারলেও সেটা সময় সাপেক্ষভাবে অনুভব করতে পারি। মানে সব সময়ের জন্য কিন্তু আমরা সেই জিনিসটাকে আবার অনুভব করতে পারি না। কথাটা বুঝতে পারলে? কি বললাম? আমাদের বায়ুমণ্ডলের মধ্যে কি এরকম এনার্জি রয়েছে, এগুলিকে প্রাকৃতিক রোষ বলা হয়ে থাকে, বা যার কারণে জীবিত মানুষের চারিদিকে বিভিন্ন রকমের চুম্বকীয় ক্ষেত্র কাজ করে। একে আমরা বায়ো ইলেকট্রিক চুম্বকীয় ক্ষেত্র বলতে পারি সায়েন্সের ভাষায়। বায়ো ইলেকট্রো চুম্বকীয় ক্ষেত্র বলতে পারি সায়েন্সের ভাষাতে। বুঝতে পারলে? মানে আমাদের চারিপাশে যে এনার্জিটা রয়েছে, আমরা কি বলি যে আমরা এক জায়গাতে দিয়ে যখন যাওয়া আসা করি তখন অনেক সময় আমাদের মনে হয় যে এই জায়গাটায় যাচ্ছি আমাদের ভালো লাগছে না, বা অন্য কোনো একটা জায়গা দিয়ে যখন যাচ্ছি ওই রাস্তাটা পেরিয়ে তখন কিন্তু আমাদের ভালো লাগতেও পারে। সুতরাং বায়ুমণ্ডলের মধ্যে কিছু এনার্জি ক্যারি করে। বুঝতে পারছি? কার বুঝতে অসুবিধা হচ্ছে, কার জিনিসটাকে বোরিং মনে হচ্ছে, এটা কিন্তু একদমই বোরিং জিনিস নয়, ভীষণ ইন্টারেস্টিং জিনিস। এটা কিন্তু একদমই বোরিং জিনিস নয়। কার মনে হচ্ছে যে এটা বোরিং কিছু? কাবেরই মনে হচ্ছে? আমাকে একবার রিপিট করবেন? কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? বায়ুমণ্ডলে কিছু এনার্জি শক্তি ওই জায়গাটা একবার মানে বায়ুমণ্ডলের মধ্যে কিছু এনার্জি শক্তি রয়েছে, এবং এই এনার্জি শক্তিটা আমাদের আমাদের অনুভবের বাইরে। চৌম্বকীয় তত্ত্ব একটা বললেন না? হ্যাঁ, এগুলোকে প্রাকৃতিক রোষ বলা হয়। এগুলিকে প্রাকৃতিক রোষ বলা হয়। এর কারণে জীবিত মানুষের চারিধারে বিভিন্ন সময় বিভিন্ন চৌম্বকীয় ক্ষেত্র কাজ করে। আমরা বায়ো ইলেকট্রিক চৌম্বকীয় ক্ষেত্র এটাকে বলতে পারি। বোঝা গেল এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা হয়। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই জিনিসটা তাহলে কিভাবে কি হয় বা কি ব্যাপার আছে এটার।
এর জন্য দক্ষিণ পশ্চিম ভাগ উঁচু এবং উত্তর পূর্ব ভাগকে নিচু রাখলে ম্যাগনেটিক ফিল্ড সচল থাকবে। মানে একটা কোণা হিসাবে, মানে হয় না যে জলটা লিকেজের জন্য আমরা যখন বাড়িতে কোনো রকমভাবে ঘরও করে তবে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা নালা মতন ব্যবস্থা থাকে, প্রত্যেকটা ঘরের মধ্যে একটা নালা টাইপের ব্যবস্থা থাকে, যেখান থেকে যদি ঘরও পরিষ্কার করা হয় সেই জলটাকেও বের করে দেওয়া হবে, শুষে শুষে যাতে না বের করতে লাগে। তার মানে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা ঢাল থাকে, প্রত্যেকটা ঘরের মধ্যেই একটা ঢাল থাকে, সেটা যে কোনো সাইডে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। সেই ঢালটা কিন্তু কিরমভাবে থাকতে বলেছে, উত্তর পূর্ব ভাগটাকে নিচু থাকতে বলেছে এবং দক্ষিণ পশ্চিম ভাগটাকে উঁচু থাকতে বলেছে। বলা হয়েছে যে বায়ুমণ্ডলের মধ্যে 20 প্রকারের ভেদাভেদ রয়েছে। পুরো বায়ুমণ্ডলের মধ্যে 20 প্রকারের ভেদাভেদ রয়েছে। এই জায়গায় একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, যেটা আমি কথাটা বলা শেষ হওয়ার পরে বলছি। কেউ যেহেতু প্রশ্নটা করলে না, সেজন্য আমাকেই বলতে হচ্ছে। দক্ষিণ পশ্চিম, পশ্চিম মানে হচ্ছে তোমার ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে ওয়েস্ট। ম্যাগনেটিক, এটা তো বলে দিলাম। আচ্ছা, বলছে যে বায়ুমণ্ডলের মধ্যে 20 প্রকারের ভেদাভেদ থাকে, তার মধ্যে থেকে মানুষের কাজে লাগে মাত্র 4 প্রকারের বায়ুমণ্ডল। তার জন্যে কিন্তু ভৌতিকভাবে বাস্তু ক্ষেত্রে ভৌতিক দ্রব্য হিসাবে আমরা বায়ু, পৃথিবী, জল এবং অগ্নি এবং আকাশতত্ত্বকে নিয়ে ব্যবহার করে থাকি। বাস্তুশাস্ত্রের 150 নিয়মাবলী রয়েছে। ভালোভাবে যদি সেগুলোকে আমরা অধ্যয়ন করতে পারি তাহলে আমরা জানতে পারবো যে গৃহর ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে প্রতিটা জায়গাতেই কিন্তু বাস্তুর নির্মাণ কার্য সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে থাকে। কথাটা বুঝতে পারলে? কারোর কোনো এখানে প্রশ্ন আছে কি সেটা আগে বলো, তারপর আমি এগাবো। এখান দিয়ে কারোর কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কোনটা আরেকবার বলবো? মানুষের কাজে লাগে 4টি। হ্যাঁ, মানুষের কাজে লাগে 4টি। এই কারণে বাস্তুতে ভৌতিক দ্রব্য হিসাবে পৃথিবী, জল, অগ্নি, আকাশ এবং বায়ুর বিশেষ স্থান রয়েছে। বাস্তুর শাস্ত্রের 150 নিয়মাবলী যদি আমরা ভালো করে অধ্যয়ন করতে পারি। কেউ লিখেছো? ওকে একটু বলে দাও। কেউ যদি লিখে থাকো ওকে একটু বলে দাও কোথায় ও বলছে আটকাচ্ছে। অন্তরা বলে দাও তো ওকে। মিউট আছে নাকি? সাউন্ড আসছে না কেন? ভৌতিক দ্রব্য হিসাবে পৃথিবী, জল, অগ্নি, ভৌতিক দ্রব্য হিসাবে পৃথিবী, জল, অগ্নি, আকাশ, বায়ুর বিশেষ স্থান রয়েছে। এর প্রভাবে আমরা পাবো যে গৃহ, ব্যবসা, অফিস প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা নিয়ম প্রতিফলিত হবে। ভেঙে চুরে অন্যরকমভাবে আবার বললাম, যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা এবার এটা লিখে নিতে পারো। যদি আমরা গৃহে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে এই 5টি তত্ত্বের সঠিকভাবে ব্যবহার করতে পারি তবে
যদি আমরা গৃহ বা ব্যবসায়ের জায়গায় ভবন নির্মাণের ক্ষেত্রে যদি 5টা তত্ত্বের সাহায্য নিয়ে সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারি, তবে কিন্তু আমাদের জীবনে অদ্ভুত এক শক্তি ফলদায়ী হবে এবং সুখের জীবন কাটবে। বুঝতে পারছি? যদি আমরা গৃহে বা ব্যবসা স্থানে এই নিয়মাবলী পালন করে চলি, তাই তো? এই তত্ত্বের নিয়মাবলী গুলো, তাই তো? এবারে আমরা চলে আসছি আকাশ তত্ত্বটা কিরকম জিনিস। ঠিক আছে, এবার আমরা চলে আসছি আকাশ তত্ত্বটা কিরকম জিনিস। সায়নী, সব কিছু নোট করলে হবে না, বাস্তু বিশাল বড় জায়গা, তাড়াতাড়ি মাথায় ঢোকাতে হবে। সব নোট করলে কিন্তু পারবে না, নোট করতে করতে ক্লাস শেষ করা যাবে না নইলে। আজকে শতরূপার শরীর ঠিক আছে? বলেছিলাম শরীর ঠিক হলে আমায় কল করবে, কই করলে না তো? এটাই ভাবছিলাম, খুব ব্যস্ত মানুষ তো। যে কারণেই হোক ব্যস্ত তো। ঠিক আছে, চলো এবার আমরা দেখছি আকাশ তত্ত্ব। আকাশ এক মৌলিক স্থান বা শব্দর সৃষ্টি করে। আকাশে শূন্যতার কারণে আবহাওয়া, বায়ু শব্দের সৃষ্টি করে। আমার কথাটা আগে বোঝো, তারপরে নোট করবে নিজের মতন করে, ঠিক আছে? আকাশ অনন্ত, অসীম ও অগম্য। আকাশের ব্যাপ্তি, তীব্রতা, বিস্তার, কিরণমালা, চুম্বকীয় মধ্যাকর্ষণ শক্তি পৃথিবী বা অন্য গ্রহের ভিন্ন ভিন্ন প্রকারের হয়ে থাকে। আজকে সবার ঘুম পাচ্ছে কেন? আজকে ক্লাসে সবার বোরিং লাগছে নাকি? আজকে ভালো লাগছে না ক্লাস করতে? একটু আগে কাবেরী হাই তুলছে, এখন অন্তরা হাই তুলছে, কি অবস্থা? হাই তুলছিলাম না, এখানটা হচ্ছে ওইরকম কিছু না, সত্যি কথা। আচ্ছা, না হলেই ভালো। এই আকাশের কারণে কিন্তু সৌরমণ্ডলে ঘটে চলা নানান রকমের জিনিস আমরা আমাদের পৃথিবীতে লক্ষ্য করতে পারি। আকাশ কোথা থেকে শুরু হচ্ছে বলো তো? কেউ বলতে পারবে এই আকাশ শুরু হচ্ছে কোথা থেকে? আকাশের কোনো শুরু এবং কোনো শেষ নেই। শুরু তো থাকতে হবে, শেষ না থাকতেই পারে। শুরু তো থাকতেই হবে, শুরু না হলে তাকে আমরা পাচ্ছি কি করে? শেষ না থাকতেই পারে। বায়ুমণ্ডল যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে না, আকাশ বলতে গেলে দেখো, আজকে আমরা উপর দিকে তাকাচ্ছি, ওটাই আকাশ। মহাকাশ আর যেটা দেখতে পাচ্ছি ওটা মহাকাশ, কিন্তু আকাশ যেটা, আকাশ তত্ত্ব যেটা, সেটা কিন্তু আমাদের পৃথিবীর থেকে শুরু হচ্ছে। আকাশ তত্ত্বের মধ্যেই আমাদের বায়ু তত্ত্ব রয়েছে। আকাশ তত্ত্বের মধ্যেই বায়ু তত্ত্ব রয়েছে। এবার আকাশ তত্ত্ব পুরোটাই মাটি থেকে শুরু করে পুরোটাই আকাশ তত্ত্বের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু বায়ু তত্ত্ব কিন্তু পুরো আকাশ জুড়ে নেই। ঠিক আছে, এই আকাশের মধ্যে বায়ু আছে। যখনই হাই উঠবে, নিজের মাথা নিজের উপরে চাটি মারবে, তাহলে আর হাই পাবে না। সামনে থাকলে আমি মারতাম, কিন্তু তোমরা তো দূরে আছো অনলাইনে, তাই তোমরা দূর থেকে নিজের মাথা নিজেই মারবে, তাহলে হাইটা চলে যাবে। নাহলে পরের দিন একটা কাজ করবে, কাঁচা লঙ্কা নিয়ে বসবে, যেই হাই পাবে একটা কামড় দেবে, দেখবে হাই ঠাই সব চলে গেছে। এখন হাইটা যাবে না, মানুষটাই চলে যাবে, এমন খেয়াল রাখবে। না না, সব থাকবে।
বলছে যে প্রত্যেক 10 থেকে 12 বছরের অন্তর অন্তর সৌরজগতে ছোট বড় বিস্ফোরণ হয়ে থাকে, যেগুলো আকাশতত্ত্বের মাধ্যমে আমাদের পৃথিবীর উপরে ছোট অথবা বড় পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে। বুঝতে পারছি? আকাশতত্ত্বকে বুঝতে গেলে আমাদের এগুলোকে বুঝতে হবে, কারণ হচ্ছে এই আকাশতত্ত্বেরও অনেকটা ভূমিকা থাকছে আমাদের বাস্তুতে। আমি এবার লঙ্কাটা নিয়ে বসবো, কাঁচা লঙ্কাটা। ব্রহ্মাণ্ডে তারকাপুঞ্জ আছে এবং আমাদের সৌরজগৎ থেকে বড় সূর্যও রয়েছে। প্রত্যেক গ্রহ নিয়মিতভাবে আমাদের আপনার নিজ গতিতে থাকে এবং গণিতিক ব্যাখ্যা অবশ্যই আছে। ব্রহ্মাণ্ডে স্থির এবং আকাশধ্বনিতে প্রত্যক্ষপণ আমাদের জীবনকে সমৃদ্ধ করে। বাড়ির উচ্চতার কারণে আকাশ শক্তির প্রাপ্তি বেশি হয়। মন্দিরে, গুরুদ্বারে, গম্বুজ, মসজিদে, মহেরাবার আকাশ শক্তি বিপুলতার প্রতীক। বাড়ির উচ্চতা কম হলে ব্যক্তির অবমনন হয় এবং শরীরে আকাশ শক্তির প্রভাব কম পড়ে। এর জন্য আকাশের ভূমিকা নির্মাণ কার্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আকাশতত্ত্বকে কেন বোঝাচ্ছিলাম যে আমাদের আমাদের পুরো সৌরজগতের ওপরে অনেক রকমের প্রভাব বিস্তার করে আকাশতত্ত্বতে আকাশে কোনো কিছু ঘটলে পরে, মহাকাশে কোনো বিস্ফোরণ ঘটলে পরে তার একটা প্রভাব পড়ে আমাদের এই সমস্ত এতে। সায়নী কি দেখছো গো? কি দেখছো সায়নী? আকাশের দিকে তাকিয়ে আমি ভাবলাম আকাশতত্ত্বকে দেখে নিচ্ছ নাকি। আচ্ছা, এবার কেন এই আকাশতত্ত্বকে আমরা বিচার করব? আকাশতত্ত্বের যে গুণাগুণগুলো রয়েছে, যে আকাশতত্ত্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে অনেক কিছু আমাদের কাছে পৌঁছাতে পারে। বুঝতে পেরেছি সায়নী? এবারে যদি দেখা যায় যে আকাশতত্ত্ব কোনো মানুষ কম পাচ্ছে, তখন কিন্তু সেইখানে একটু তার বাস্তুগতভাবে কিছু সমস্যা আসতে পারে। কীরকমভাবে? এনার্জিকে রিসিভ করা, আকাশতত্ত্বের এনার্জিকে রিসিভ করাটাও একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট জায়গা। এবার সেটা কিভাবে হবে? উচ্চতার উপরে ডিপেন্ড করে, কারণ আকাশ তো উপর দিকে, তাই না? বায়ুতত্ত্বকে ছাড়িয়ে তবে তো আকাশে যায়, তাই আকাশ হচ্ছে উপরের দিকে। এবারে আকাশের এনার্জিকে যদি নিতে হয় তাহলে আমাদেরকে উঁচু হতে হবে, রাইট? এবারে যদি তুমি ধরে নাও যে যদি বাড়ির উচ্চতাটা কম হলো, তাহলে কিন্তু সেখানে বাধা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সুতরাং যদি আমরা মনে করি যে আমাদের আকাশতত্ত্বর দরকার রয়েছে, আকাশতত্ত্ব কি করে? ইউনিভার্সাল কানেকশনটাকে ঠিকঠাক রাখে। পরিষ্কারভাবে যেটা বোঝানোর চেষ্টা করছি, ইউনিভার্সাল কানেক্টটাকে ঠিকঠাক রাখে। যদি তোমার বাড়ি খুব নিচু হয় তাহলে কিন্তু আকাশতত্ত্বের সঙ্গে কানেকশনটা প্রচণ্ড পরিমাণে কম হবে। দেখবে মন্দিরে যে উঁচু চূড়া থাকে, মসজিদের যে চূড়া থাকে, সেইগুলো কিন্তু অনেকটা উঁচু উঁচু হয়, নর্মাল বাড়ির চাইতেও অনেকটা উঁচু হয়, ঠিক আছে? অনেকটা উঁচু উঁচু হয়। দেখো এমন কিছু কিছু জিনিস আছে সায়নী যেগুলো মন্দিরের জন্য বেস্ট, বাড়ির জন্য সমস্ত জায়গায় সমস্ত কিছু কিন্তু চলে না। মন্দিরে তুমি তার একদম মাথায় তুমি ত্রিশূল লাগাতেই পারো, কিন্তু সেটা বাড়ির জন্য কিন্তু সঠিক নাও হতে পারে। এবার বাড়ির পুরো বাস্তুর উপর ডিপেন্ড করছে। যেমন বলা হয় যে উঁচুতে প্রদীপ জ্বালাতে নেই, উঁচুতে প্রদীপ জ্বালাতে নেই বলা হয়। তার কারণ কি? উঁচুতে প্রদীপ জ্বালালে তুমি নিচে যখন তুমি থাকবে, তোমার উপরে তার অন্ধকারটা পড়বে। প্রদীপের আলো উপর দিকে চারিদিকে ছড়ায়, নিচের দিকে ছড়ায় না, নিচের দিকটা অন্ধকারই থাকে, ঠিক আছে? তাই যেটা দিতে তো হয় অনেক কিছুই। তুমি যদি বাস্তুতে ত্রিশূল রাখতেই চাও তাহলে কিন্তু সেটা বাড়ির 4 কোণায় রাখতে পারো, বাড়ির কোনো নির্দিষ্ট একটি জায়গায় রাখতে পারো। যে কিছু বলবে আগে হাতের সিম্বলটাকে দেবে। কিন্তু যাদের ধরুন ঠাকুর ঘরটা একটু উপর দিকে রয়েছে, নিচের দিকটা নেই, তারা কি করবে প্রদীপ জ্বালানোর সময়? সেক্ষেত্রে কি হবে? উপর দিকটা বলতে তাকের ওপরে অনেকে হয় না, এখন তো প্ল্যানিং সিস্টেম হয়েছে, অনেকে তাকের ওপর বা একটু উঁচু জায়গা করে ঠাকুর ঘরে ঠাকুরের তাক করে দিতেছে। ঠাকুর পুজো করতে গেলে কিছু বিশেষ নিয়ম তাদেরকে পালন করতে লাগে, প্রত্যেকটা মানুষকে নিয়ম পালন করতে লাগে, ঠিক আছে?
কারণ এটা তো তুমি কোনো মানুষকে বসিয়ে খাওয়াচ্ছ না যে তুমি তাকে চেয়ারে বসিয়ে দেবে, সে খেয়ে নেবে, হ্যাঁ সেটা তো নয়। তুমি তুমি একটা ভগবানকে খেতে দিচ্ছ, তুমি একটা ভগবানের পুজো করছো। ভগবানের পুজো করতে গেলে তুমি কোনোদিনই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে পারবে না। ভগবানের পুজো করতে গেলে তুমি কোনোদিনই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে পারবে না। যদি কারো প্রশ্ন থাকে হাতের সিম্বলটাকে দেখাবে আগে, তারপরে আমি বলছি। কারণ একটা কথা বলতে বলতে হট করে অন্যদিকে ঘুরে গেলে তখন কিন্তু আমার একটু অসুবিধা হয় পরেরটা আবার ফিরে যেতে। যার পায়ে প্রবলেম সে কষ্ট করে একটু যদি করে খুব ভালো হয়। কষ্ট করে যদি করে তাহলে একটু ভালো হয়, নয়তো দূর থেকেই নমস্কার করবে আর কি করবে। দেখো, সমস্যা মানুষের কি আছে সেটা দেখার চাইতে কি করলে পরে আমাদের সমস্যার সমাধান হবে সেটা দেখাটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে কারণটা হচ্ছে যে সমস্যা মানুষের মানে মানুষের স্বভাবটাই এমন, তাদের সমস্যার শেষ নেই। মানুষের স্বভাবই এমন যে তাদের সমস্যার শেষ নেই। তুমি যখন বাস্তুবিদ হয়ে কারোর বাড়িতে বাস্তুর প্রতিকার করতে যাবে, তারা এত সমস্যা তোমার সামনে দাঁড় করে দেবে, তুমি সেখানে কোনো উত্তর দিতে পারবে না। এটাই মানুষের মানে মানুষের ধর্ম, তাদের সমস্যার শেষ নেই। যেমন আজকে তুমি সায়নী বললে যে যারা বসতে পারে না বা পায়ে সমস্যা আছে, দেখো সমস্যা থাকতেই পারে, কিন্তু সারাদিন তো তাকে বসতে হচ্ছে না। সে হয়তো 10 মিনিট বসছে বা 5 মিনিটই বসছে। যে বসে মানে যার পায়ে সমস্যা আছে সে তো বেশিক্ষণ বসে পুজোও দিতে পারবে না। সে বসে নমস্কারটুকু করুক, নমস্কারটুকু করে উঠে যাক। তাহলে কোনো সমাধান নেই এটার, তাহলে এটার কোনো সমাধান নেই। যদি এমনই সিচুয়েশন হয় যে সে বসতেই পারবে না, তাহলে তার কোনো সমাধান নেই, তাকে ওই চেয়ারে বসতে হবে। কিন্তু তার উপর সেই এফেক্টটা পড়বে। আসনে বসার নিয়মেতেই পুজো করার পদ্ধতির মানে পুজোর নিয়ম, যে আসনে বসে পুজো করবে। আসনে তো কেউ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করে না, না। আসন ছাড়া যদি কোনো মানুষ পুজো করে, সেই পুজো কিন্তু সেই ভগবানের উদ্দেশ্যে যায় না। আসন ডিপেন্ড করে যে তুমি আসনে বসে পুজো দিচ্ছ, সুতরাং তুমি যেই ভগবানের পুজো দিচ্ছ সেই ভগবানের কাছে সেই পুজোটা পৌঁছাচ্ছে। ঠিক আছে? আসন ছাড়া কোনো পুজোর কোনো সফলতা নেই। এবার অনেকে বলবে যে তাহলে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করি, তাহলে আসন কী করবো? আসনটা পায়ের নিচেই রাখো ভাই, আর কি করবে? কিছু তো করবার নেই, পায়ের নিচেই রাখো। আসন ছাড়া পুজো কোনোদিনই গ্রহণ করা হয় না। আমি এটা মানে শোনা কথা, যদিও তাও বলছি যে আসন ছাড়া পুজো সেটা ইন্দ্রদেব গ্রহণ করে নেয়। এবং আসন পেতে যখন তুমি পুজোয় বসবে তখন সেই পুজো সেই ভগবান গ্রহণ করে, কারণ ইন্দ্রের পুজো তো সবাই করে না। তুমি যদি ধরো মন্ত্র জপ করে যাচ্ছ ঘন্টার পর ঘন্টা বসে বসে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো, আসন ছাড়া করছো, চেয়ারে বসে করছো, সেই জপেরও কোনো মানে নেই, সেই মন্ত্র উচ্চারণেরও কোনো ফলাফল পাবে না, কিছুরই কিছু পাবে না, কিছুরই কিছু পাবে না। তো এই নিয়মগুলোকে মানতে হবে, কিছু করবার নেই, কষ্ট হলেও বসতে হবে। বলো শতরূপা। যারা ধরো ব্যবসা করে তারা তো দোকানে পুজো করে, হ্যাঁ, তারা তো দাঁড়িয়েই পুজো করে, তো দোকানের উন্নতির জন্যই তো পুজোটা করা হয়, তো তাহলে কি এটা গ্রহণযোগ্য হয় না? দোকানে যখন তুমি পুজোই করবে, একটা ছোট টুল রেখে তার উপর ঠাকুরটাকে রাখো না। ঠাকুর তোমার মাথার উপরে রাখতে কে বলেছে? কোথাও লেখা আছে যে দোকানে তোমাকে ঠাকুরটাকে মাথার উপরে রাখতে হবে, যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেবে, তাকে মাটিতে রাখা যাবে না? কোথাও বলা হয়েছে এই কথা? সবাই নিজের সুবিধা, দেখো একটা কথা বলি, না না একটা কথা বলি, দেখো একটা কোণেতে না এইটুকুনি জায়গা বের করা যায় একটা ঠাকুরের স্থান করার জন্য। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সেটাকে দেয়ালেতেই টাঙাতে হবে। কিন্তু মানুষ নিজের সুবিধাতে করে দেয়, ঝটপট ঝটপট একটুখানি দেখিয়ে নেবো, মিটে গেল। সুবিধার জন্য তো মানে সুবিধা দেখতে গেলে তখন আবার মানে বাদ বাকি জিনিসগুলো আর আসবে না। সুবিধা দেখলে তখন সুবিধাই পেতে হবে, আর বাদ বাকি জিনিসগুলোকে পাওয়া যাবে না। কষ্ট করলে তবেই কেষ্ট মিলবে, নাহলে মিলবে না। ঠিক আছে?
তুমি যদি লাইফে কষ্ট করতে পারো তবেই সাকসেস পাবে, এটাই তো নিয়ম। তা কষ্ট করতে হবে তবেই সাকসেস আসবে। আমি যদি আমার সুবিধা দেখতে যাই, আমি যদি আমার উইক পয়েন্টগুলোকে আমি হাইলাইট করতে থাকি, তাহলে তো হবে না। সেই জায়গায় তো তাহলে আমি সাকসেস হতে পারবো না, না? এরকম অনেক রকমের সমস্যা আছে যেগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি, আমরা রেগুলারলি এই জিনিসগুলোকে মেনে নিয়ে চলছি। আমি তো করতে পারবো না, তাহলে আমি কি করব? এই একটা এমন একটা প্রশ্ন নিজের কাছে নিজের থাকে যে সেটার জন্য বাদবাকি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। হয়তো কাজটা করছে, কষ্ট করে হলেও সে তো করছে, কিন্তু সেটার ফলটা সে পাচ্ছে না। হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক। কারণ তুমি কোনো কাজ করছো, ধরো তুমি স্কুলে যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ, পরীক্ষায় পাশ করাটা তোমার একটা লক্ষ্য। তার জন্য তোমার রেগুলারলি ঠিকঠাক নিয়ম মতন পড়তে হবে, ওই ক্লাসেরই বই পড়তে হবে, অন্য ক্লাসের বই পড়লে হবে না, ওই ক্লাসটা পাস করতে পারবে না। তুমি অন্য ক্লাসের বই পড়ে যাবে, হ্যাঁ, এবার পরীক্ষায় দেখলে অন্য কোশ্চেন এসছে, তখন তুমি কি করে অ্যান্সার দেবে? আর আমাদের জীবন মাত্রই প্রত্যেক দিন পরীক্ষা, সেক্ষেত্রে সেটাকে কি বলবো, এই হচ্ছে ব্যাপার। শুধুমাত্র তত্ত্ব নয়, আমাদের ছোট 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 কিছু জিনিসও এমন এমন আমাদের জীবনে থাকে যেগুলোর জন্যে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা ফেস করতে লাগে। যেমন ধরো, কথাই বলছি যে এই যে উত্তর পূর্ব দিকে অনেকে বলে যে আমাদের বাথরুম আছে বা রান্নাঘর আছে উত্তর পূর্ব দিকটা। আমি একটা কথাই বলছি এক্সাম্পল হিসাবে। আচ্ছা, আমরা একটা কথা বলো, এখন বর্তমান যুগে কে জানে না যে উত্তর পূর্ব দিকটা বাস্তু হিসাবে ঠাকুর ঘর করার জায়গা? কে জানে না? যখন তুমি ফ্ল্যাট কিনতে যাচ্ছ তখন তুমি কেন দিকটা দেখে নিচ্ছ না? অ্যাটলিস্ট দিকটা দেখো, আর কিছু না দেখো, ঠাকুর ঘরটা কোথায় করা যেতে পারে সেই দিকটুকু দেখো, যে হ্যাঁ পারপাসটা ঠিকঠাক আছে কিনা, ওখানে টয়লেট নেই তো, বা ওখানে কিচেনটা নেই তো যেখানে আমি ঠাকুরটাকে বসাতেই পারবো না, তাই না? সেইটুকুনি ছোট্ট একটা জিনিস আমি বলছি, পুরো বাস্তু বিচার করে দেখতে হবে না, ওইটুকুনি দেখো না প্রথমে। উত্তর পূর্ব দিক যদি ঠিক থাকে না, তাহলে তার আদার্স দিকগুলোও কিন্তু অনেকটা পরিমাণে ঠিক থাকার চান্স বেড়ে যাচ্ছে। কারণ কি, মাথা যদি ঠিক থাকে তাহলে ফুল বডি সলিডভাবে চলবে, মাথা যদি বিগড়ে যায় তাহলে অন্যান্যগুলো বিগড়ে যাবে। কোনো পুরনো বাড়ি কিনছো, ঠিক আছে, বাড়িটা কেনার সময় মানুষটা লাখ টাকা খরচা করছে, লাখ টাকা কি কোটি টাকাও খরচা করে দেয়, কিন্তু দেখা যাচ্ছে তারপরে সে ভালোভাবে থাকতে পারছে না। কেন? একটা বাস্তুবিদকে ডাকা যেত না যদি সমস্যার সমাধানই করতে হবে? নাকি মানুষ এই বাস্তুটার কথাই শোনেনি? বাস্তু ওয়ার্ডটাই কি শোনেনি মানুষ? তা তো নয়, বাস্তু ওয়ার্ডটা শুনেছে, বাস্তু সম্পর্কে জানে, কিন্তু মানবে না যে বাস্তুর প্রভাব রয়েছে আমাদের উপরে। যখন ফেস করবে তখন মানবে, ফেস করার আগে অবধি তারা কেউ মানবে না। বাস্তুর জন্য কি না সমস্যা মানুষ ফেস করতে পারে। অর্থনৈতিক সমস্যা সবার প্রথমে ধরবে, তারপরে ধরবে তোমার বাচ্চার হেলথ এবং পড়াশোনা, পরপর তিনখানা ধরে নেবে, তারপরে চলে আসবে বাড়ির মহিলাদের উপরে প্রেশার, বাড়ির মহিলাদের হেলথ ইস্যু চলে আসবে। ব্যাস, আর কি বাকি রইল? এখানেই শেষ করে দেবে, বাদ বাকিগুলো তো ছেড়েই দিলাম। অর্থনৈতিক জায়গায় খারাপ হয়ে গেল, বাচ্চা বিগড়ে গেল, পড়াশোনা করলো না, বাড়ির মহিলাদের শরীর খারাপ হয়ে গেল, আর কি লাগবে? কে সুস্থ থাকলো তাহলে? এই জন্য প্রথম থেকেই কিন্তু বাস্তু জিনিসের প্রতিকার করতে লাগে, প্রথম থেকেই বাস্তুকে বিচার করতে লাগে যে বাস্তু কেন এতটা পরিমাণে ডেঞ্জারাস হতে পারে। তুমি যদি নিজের গ্রহ বিচার নাও করো, নিজের ভাগ্য বিচার নাও করো, তাও তুমি তোমার জীবনটাকে কাটিয়ে নিতে পারবে, কারণ সেটা তোমাকে ভগবান দেখে শুনে পাঠিয়েছে, মেরে ফেলার জন্য পাঠায়নি। বেঁচে থাকতে পারবে। কিন্তু বাস্তু এমন জিনিস যেটা তুমি নিজে চুজ করছো নিজের জন্য, তুমি নিজের ভালো নিজে কতটা বুঝবে? বিশেষ করে এই সমস্ত এনার্জিগুলোর ব্যাপারে বলবো, নিজের ভালো নিজে কতটা বুঝবে? তো সেক্ষেত্রে তোমাকে বিচার করিয়ে নেওয়াটা সব থেকে বেস্ট। নিজে যদি শিখে নিতে পারো আরও ভালো, যদি না শিখতে পারো একান্তই সময়ের অপেক্ষা, এই সময়ের সমস্যা বা কিছু, বাস্তুবিদদেরকে ডাকো, ডেকে তাদেরকে দিয়ে বিচার করাও, কিন্তু মানুষ সেটা করতে চায় না, মানুষ এখানে এসেই আটকে যায়।
তারপরে কি করবে না, কোথায় ঝাড়ফুঁক হবে, কোথায় কি হবে, সেখানে গিয়ে 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 চলো এবার কন্টিনিউয়াসলি চলছে। তারপরে বলবে পাশের বাড়ির লোক খারাপ, পাশের বাড়ির লোক আমার বাড়িতে এ করে দিয়েছে, সেই করে দিয়েছে, আমার বাড়িটা আগে ভালো চলছিল এখন খারাপ হয়ে গেছে। আরে ভাই, বাস্তু ঠিক কর আগে। সবসময় লোকের খেয়ে দিয়ে কাজ নিয়ে তোর সমস্যা করতে আসবে? লোকের পয়সা বেশি হয়েছে, নিজের বাস্তু না নিজে ঠিক করে তা লোকের দামে দোষ দিতে চললো। যেমন নিজের বাচ্চাকে নিজে দেখে না, অন্যের বাচ্চাকে দোষ দেয়, ওই রকম অবস্থা হয়ে গেছে। নিজের বাস্তুকে নিজে না ঠিক করে অন্যের দিকে দেখতে চললো যে অন্যেরা আমার ক্ষতি করেছে। তুমি একবার কোন মহারাজা তোমার সবাই ক্ষতি করতে চললো? সবার মনে এই জিনিসটা হয় না, যখনই কোনো সমস্যা আসে আগে মনে হয় যে পরে কেউ মনে হয় আমার ক্ষতি করে দিয়েছে, পাশের বাড়ি কেউ একটা ক্ষতি করে দিয়েছে। আর পাশের বাড়িরও সমস্যা রয়েছে, তাদেরও সংসার চালাতে হয়, তাদেরও এইভাবে ইনকাম করতে লাগে, তখন তারা কি করে তোমার সংসারে এসে খরচা করতে যাবে বাবা? 90% লোকের বাস্তুর সমস্যা চলে যায়, বলে দেয় যে আমার লোকে ক্ষতি করে রেখেছে বাড়িতে। 90% লোকের বাস্তুর সমস্যা। যখন তুমি কারো কাছে যাচ্ছ, সেও তোমার মন রাখার জন্য বলে দিচ্ছে হ্যাঁ তোমার তো অন্য লোকেই ক্ষতি করেছে, কিন্তু দিচ্ছে বাস্তুরই প্রতিকার। তুমি জানছোই না বাস্তুরই প্রতিকার দিচ্ছে তোমায়, তুমি জানছোই না যে কি দিচ্ছে তোমাকে। এবার সেখান থেকে কি হচ্ছে, তোমার বাস্তু ঠিক হয়ে যাচ্ছে, বাবা আমাকে হেভি কাজ করে দিয়েছে। সমস্যা মেন বাস্তুতে, অন্য লোকের নয়। তোমার নিজের মধ্যে সমস্যা, তোমার নিজের বাড়িতে সমস্যা। তোমার লাইফে অন্য কেউ এসে এন্ট্রি করে আগে আগে সমস্যা ক্রিয়েট করবে না। যদি তোমার বাস্তু ঠিক থাকে, তাহলে অন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করলেও সেটা তোমার উপরে প্রভাব সহজে খাটাতে পারবে না। বাস্তু এতটা ইম্পর্টেন্ট জিনিস, বাস্তুর এতটা ক্ষমতা থাকে। যদি বাস্তু ঠিক থাকে না, পুরোপুরি পারফেক্ট থাকে, তোমার উপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের এফেক্টই পড়বে না। এটা হচ্ছে বাস্তু। তাই বাস্তু ঠিক করা কতটা ইম্পর্টেন্ট। একটা দোকান ঘর কিনতে ইচ্ছা হলো, কিনে নিলাম, চলো এই তো ভালো জায়গায় পেয়েছি। দোকান ঘরটার পারপাসটা দেখলে না, যে কোন দিকে মুখ, তুমি কি বিজনেস করছো, সেটা তোমার জন্য সুইটেবল হবে কি হবে না, এই জিনিসগুলো তো বিচার করে দেখতে হবে না, নাহলে কি করে হবে? একটা মানে ভালো কিছু করতে গেলে ভালো জায়গায় দাঁড়াতে হবে, ভালোভাবে নিজেকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে, নাহলে তো হবে না। বলো সায়নী, কি বলবে? দেখতেই যাচ্ছিলাম, বলছি যে মানে কোনো বাড়ির ধরুন 3টে জিনিস ঠিক আছে, একটা জিনিস ঠিক নেই, মানে যেমন ঠাকুরঘর ঠিক আছে, রান্নাঘর ঠিক আছে, কিন্তু বাথরুমটা ঠিক নেই বা ট্যাঙ্কিটা ঠিক জায়গায় রাখা নেই, তখন কি সমস্যা হবে? অবশ্যই হবে, মানে অবশ্যই হবে। ফুল এই এই ছকেই চলতে হবে, তাই তো? এই ছকেতেই কোন চলতে দিকে হবে। কোন এই হ্যাঁ, ছকেই চলতে হবে। যদি বাই চান্স এমন হলো যে তোমার ওই জায়গায় কিছু পরিবর্তন করা সম্ভব নয়, একটা বাড়ি তুমি বানিয়ে ফেলেছো, 4তলা বাড়ি বানিয়ে ফেলেছো, এবার 4তলা বাড়িকে কি ভেঙে ফেলবে নাকি? সেটা তো সম্ভব নয়। সেক্ষেত্রে পুজো না, আদি সেটা ব্যাপার তুমি আছে, বলছি। নানা রকমের পুজো করা যায়, যে মানে বাস্তু পুজোর মাধ্যমে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে। এছাড়া টুকিটাকি জিনিস সেই সমস্ত জায়গায় রাখা যেতে পারে, কিছু মন্ত্র জপের ব্যাপার থাকতে পারে। সব থেকে বেশি কার্যকারী হয় পুজো করা। এটা সব থেকে বেশি কার্যকারী হয় বাস্তু পুজো করা। বাস্তু পুজোর মানে প্রতিকারের জন্য বলছি। বাস্তু তো একটা তোমরা ভিত পুজো করে ঢুকছো, সেটা মানে বাড়ি শুরু করছো, সেটা আলাদা। আর প্রতিকারের জন্য বাস্তু প্রতিকারের পুজো আলাদা আলাদা হয়। তোমার যে পারপাসে সমস্যা হচ্ছে সেই পারপাসে আলাদাভাবে পুজো হবে, সেইখানে তুমি আলাদাভাবে রেসপন্স পাবে তার। এমন না যে তুমি একটা পুরোহিতকে ডেকে নিয়ে আসলে, দাদা আমার বাড়িতে খুব বাস্তুর সমস্যা হচ্ছে, একটা ওখানে বাস্তু পুজো করে দিন। সে এসে নারায়ণ পুজো করে দিয়ে চলে গেল, তুমি বুঝতেই পারলে না যে নারায়ণ পুজো করলো না বাস্তু পুজো করলো। কজন জানে নারায়ণ পুজোর মন্ত্র, কজন জানে লক্ষ্মী পুজোর মন্ত্র, কেউ কিছুই জানবে না। বং বং চং বং বলে দিয়ে চলে যাবে, তুমি ভাবে এই তো পুজো হয়ে গেছে। ঠিক আছে? বিশেষ করে দেখবে অনেক ব্রাহ্মণ আছে হাতে কোনো বই ঠইও নিয়ে আসে না। নিজের ভুল হচ্ছে কিনা তুমি তাও নিজেও বুঝতে পারে না, নিজের ভুল হচ্ছে কি হচ্ছে না বলতে। মানুষ মাত্রই ভুল হতে পারে, আমি বলছি না যে সবাই ভুল করে, কিন্তু ভুল তো তাদেরও হতে পারে। তখন তারা কি ভুল করছেন এবং তার ফলটা কে পাবে? ব্রাহ্মণ তো পুজো করে দিয়ে চলে যাবে, তার ফলটা কে পাবে? ব্রাহ্মণ শব্দের মানেটা যদি হাফ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করো না, তারা এইটুকুনি বলতে পারবে না। ব্রাহ্মণ শব্দের মানেটা কি সেইটুকুনি বলতে পারবে না।
আদারওয়াইজ তো ছেড়েই দিলাম অন্যান্য কথা। এই ভিডিওটা আমাকে অনেক এডিট করে করে তবে ছাড়তে হবে, না লোকজন যারা দেখবে আমার চ্যানেলটার পুরো 12টা বাজিয়ে দেবে। মানুষ এই অকাল সাইন্সটাকে ভাবে কি ভাওতাবাজি, অনেক মানুষ বলে, অনেক মানুষ, মানুষের ভুল এমনকি ধারণা যারা এটা। স্পিরিচুয়ালিটির সঙ্গে না যুক্ত আসলে রয়েছে না, তারা পর্যন্ত এসে কিছু কিছু টাইমে বলে নিজের কর্ম ঠিক রাখুন, বাস্তু ঠিক করার দরকার নেই। কর্ম অনেকেই বলতেও কর্ম শুনেছি তো এটা। কর্ম তো অবশ্যই ঠিক রাখতে হবে, কর্ম তো অবশ্যই ঠিক রাখতে হবে, কিন্তু বাস্তুর এফেক্টটা কোথায় যাবে? তুমি যদি বাস্তু খারাপে থাকো, তুমি কর্ম যতই ভালো করতে চাও, তোমার সেই ভালো কর্মটাই সাকসেস পাবে না, সেই ভালো কর্মটা তুমি করতে পারবে না। ঠিক আছে? এমনও হয় না যে একটা বাড়িতে থাকাকালীন মেয়েটা খুব ভালো ছিল পড়াশোনায়, বেশ বাড়িটা চেঞ্জ করলো, অন্য জায়গায় চলে গেল, এবার দেখো সে গিয়ে টুকলি করছে পরীক্ষায়। যে মেয়ে কোনোদিন টুকলি করতোই না, সে করছে। কেন করছে? তার বাস্তু সমস্যা এফেক্ট পড়ছে তার উপরে, তাকে তার মনে ওই জিনিসগুলো এফেক্ট ফেলছে। এই জিনিসগুলো মানুষ বুঝতে পারে না, ভাবে নর্মাল ব্যাপার, তো এখন তো সবাই টুকলি করছে করছে করছে। তো এবার তোমার সমস্যা তোমাকেই মেটাতে হবে, অন্য কেউ তো মিটিয়ে দেবে না। তাই এরকম জায়গায় আমরা যদি মানে সবাই যদি ভাবি যে হ্যাঁ বাস্তুর কোনো এফেক্ট নেই, তো নেই, তার জীবনে নেই। যার যে সে সে নিজের কর্মের দ্বারা যতখানি পারবে এগাবে, যে এগাতে চায় না তাকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না, এটা মানতেই হবে। আমরা যতই বলবার চেষ্টা করি, যতই বোঝানোর চেষ্টা করি, যে মানবার নয় সে কোনো দিনও মানবে না। যার নিজের ভালো কথাটা, সে নিজেও স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত রয়েছে, সে নিজেও একজন বাস্তুবিদ, কি করে এই কথাটাকে বলেছে আমি বুঝতে পারিনি। তাহলে ভাবো সে কিরকম বাস্তুবিদ, তাহলে ভাবো সে কিরকম বাস্তুবিদ। যে বলছে কর্ম করলেই হবে, বাস্তুর দরকার নেই, তাহলে সে কিরকম বাস্তুবিদ? সেরকম লেভেলেরই। ওটা নিয়ে আর আলোচনা বাড়িয়ে লাভ নেই। যার বক্তব্য তার কাছে থাকুক। তোমাদের নিজেদের কর্ম, তোমাদের নিজেদের জ্ঞান দ্বারাই তোমাদেরকে উন্মোচন সেটা করতে হবে। একটা কথা কি জানো তো, কর্ম মানে কি? লক্ষ্মী, তাই তো? কর্ম মানে লক্ষ্মী। কর্ম কেন করে? লক্ষ্মীর জন্য করে। আর জ্ঞান কি? সরস্বতী। সরস্বতী না থাকলে লক্ষ্মীও টেকে না। ঠিক আছে? আগে সরস্বতীকে রাখতে হবে, তবেই লক্ষ্মী থাকবে, নাহলে লক্ষ্মী থাকবে না। আসবে চলে যাবে। যারা রিস্কাটা নেয় তাদের কি হয়, সকাল দিয়ে সারা দিন কষ্ট করে রোজগার করে, বিকালবেলা যখন ঘরে ঢোকে তার হাত ফাঁকা, লক্ষ্মী আসলেও থাকে না, কারণ তার কাছে সরস্বতী নেই। যদি সরস্বতী থাকতো তাহলে সে লক্ষ্মী কি করে বাঁচাতে হবে লক্ষ্মীকে, সে রাস্তাটা পেয়ে যেত। তারা তো অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলে টাকা। ওই যে লক্ষ্মী নেই বলে, লক্ষ্মী থাকলে কি সেটা করতে পারতো? কথাটার মানেটা বোঝো। আমি তো ডিটেলসে বলতে পারি না সব কিছু, না সেটাই। সব কিছু তো ডিটেলসে বলা যায় না। লক্ষ্মী যদি থাকতো, সরি সরস্বতী যদি থাকতো, জ্ঞান যদি থাকতো, সরস্বতী তো জ্ঞান দেয়, জ্ঞান যদি থাকতো তাহলে আর তাদের জীবনে বাদবাকি সমস্যাগুলো থাকতো না। ছোটবেলায় কেন পড়াশোনা করায়? ছোট দিয়ে তো কাজ করতে পাঠিয়ে দিতে পারতো, কারণ সরস্বতী যদি ঠিকঠাক মতো না বসে মাথায়, তাহলে বাদবাকি জীবনে লক্ষ্মী আসবে না। সেই জন্যই সরস্বতীর জন্যে পড়াশোনাটাকে করতে বলা হয়, জ্ঞানটাকে অর্জন করতে বলা হয়। আমি জ্ঞান দিতে দিতে হাত পড়ানো ছেড়ে দিলাম। সবার জ্ঞান 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 করতে করতে আমার হাত পড়ানো শেষ হয়ে গেছে জ্ঞান দিতে দিতে। তাহলে আকাশ তত্ত্ব কি কাজ করে বোঝা গেল? কাবেরী কোনো প্রশ্ন আছে? মিউটটা অন করে বলো। না না। আচ্ছা, শাওনির প্রশ্ন আছে? শতরূপার প্রশ্ন আছে কোনো? এদের কোনো প্রশ্নই নেই, সব বুঝে যায় এরা, কত ভালো মাথা। মা সরস্বতীর বিশাল বড় আশীর্বাদ আছে, 2 হাত দিয়ে আশীর্বাদ করেছে মাথায়। বিশেষ করে শতরূপাকে আশীর্বাদ করেছে 2 হাত দিয়ে মাথায়।
তাহলে তো আরো আরো ভাগ্যবতী তুমি। মা সরস্বতী দু পা দিয়ে তোমাকে আশীর্বাদ করে থাকে, তাহলে তোমাদের ভাগ্যবতী আর কেউ থাকতেই পারে না। চলে আসছি এবারে বায়ু শক্তিতে। প্রাণীর জীবন শক্তি হলো বায়ু। প্রাণী বেঁচে আছে কিসের ক্ষমতায়? বায়ুর ক্ষমতায় প্রাণীরা বেঁচে আছে, তাই তো? নিঃশ্বাস গ্রহণ করছি, বায়ু গ্রহণ করছি, তাই আমরা বেঁচে আছি। যদি নিঃশ্বাস না গ্রহণ করতাম তাহলে তো মৃত। আচ্ছা, আমরা এর আগে পড়েছিলাম যে সবার প্রথম বায়ু, শরীর থেকে কি বেরিয়ে যায়? বায়ু বেরিয়ে যায়। সবার প্রথম বায়ু বেরিয়ে যায়। পৃথিবীতে একটাই বায়ুমণ্ডল যা সৃষ্টিকে উজ্জীবিত করে। পৃথিবীতে বাতাসে সর্বাধিক থাকে নাইট্রোজেন। বাতাসের একটা পরিমাণ রয়েছে, সেটা নিয়ে আলোচনা আছে এখানে, তোমরা ওটা পড়ে নেবে। ওটা নিয়ে আমি এখন ক্লাসে আলোচনা করছি না, যে কোনটায় কি পরিমাণে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এইগুলোর নোটিসগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? ওটা নিয়ে এখানে আলোচনা করছি না, ওটা নোটসে থাকবে, দেখে নেবে। এই যে হাইড্রোজেন এক জায়গায় কম থাকে, নাইট্রোজেন এক জায়গায় বেশি থাকে, এর ফলে দিনে এবং রাতে বায়ুর প্রভাব কিন্তু আলাদা আলাদা পড়ে মানুষের উপরে। বলা হয় যে বট গাছের তলায় বা যে অশ্বত্থ গাছের তলায় দিনের বেলা বসলে পরে খুব আরাম পাওয়া যায়, রাত্রেবেলা সেখানে থাকলে পরে কিন্তু মৃত্যুও হতে পারে। সেটা কোনো ভৌতিক ঘটনা নয়। আগেকার দিনে মানুষেরা বলতো যে এটা একটা ভৌতিক ঘটনা, অশ্বত্থ তলায় বা বট গাছের তলায় রাত্রিবেলা বসেছিস বা শুয়ে রয়েছিলি, তোকে ব্রহ্মদত্তিতে মেরে ফেলেছে। এইসব আগেকার দিনের লোকেরা বলতো, কিন্তু ওটা অরিজিনালি নয়। রাত্রিবেলায় গাছেরা অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, এবং সেখানে কি হয়, বট গাছ একটা বিশাল বড় গাছ, তার ফলে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাও অনেক পরিমাণে বেড়ে যায়, যার ফলে কিন্তু ওখানে একটা সম্ভাবনা থেকে যায় মানুষের ক্ষতি হওয়ার। একই বট গাছের তলায় পরের দিনও যদি আর একটা মানুষ গিয়ে বসে বা রাত্রেবেলা ঘুমায়, তার মৃত্যু নাও হতে পারে। আগের দিনে হয়তো কারো মৃত্যু হয়ে যেতেও পারে। এগুলো শরীরের উপর ডিপেন্ড করে কে কতটা নিতে পারছে, ঠিক আছে? কিন্তু এই পরিবর্তনগুলো হয়, সেগুলো বায়ু পরিবর্তনের কারণে হয়ে থাকে। শুধু যে এইটাই তা নয়, বায়ুর পরিবর্তন, অর্থাৎ যখন ওয়েদার চেঞ্জ হয়, বায়ুর আবহাওয়ার অনুযায়ী বায়ুর পরিবর্তন হয়ে যায়, সেখানেতেও কিন্তু আমাদের জীবনের উপর নানা রকমের প্রভাব পড়ে। শীতের সময় এত ঠান্ডা আবহাওয়া দিচ্ছে, আমাদের প্রত্যেকটা মানুষের কি হচ্ছে, কাজবাজ করতেও কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো। কাজবাজ করতে দেরি হয়ে যাচ্ছে, সহজে স্পিড আসছে না। সুতরাং বায়ুর প্রবাহের ফল এগুলো। গরমকালে কি হবে, দৌড়াবে, এত এত গরম বায়ু দেবে যে দৌড়াদৌড়ি করতে লাগবে। এগুলো কিন্তু প্রভাব, ঠিক আছে? এগুলো প্রভাব বায়ুর। সুতরাং দিক অনুযায়ী কোন দিকে বায়ু খোলা রাখলে পরে কোন বায়ু প্রবেশ করবে ঘরে, কি না করবে, সেগুলো তো আগের নোটসে দেওয়া ছিল। আজকে আমরা বলছি বায়ুমণ্ডলের উপরে কি প্রভাব পড়ছে, সেটা আমাদের উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, শুধু নোটসগুলো নিজেদেরকে পড়তে হবে। দেখো, বলা হয়েছে যে ঈশান কোণে তো সবার আগে সূর্য পড়ে। এবারে যখনই ঈশান কোণেতে যখন আলো পড়ছে সূর্যের, ওখানে যদি মন্দির থাকে তা খুব ভালো কথা। আর যদি মন্দির না থাকে, আবর্জনা পড়ে থাকে, তাহলে কি হবে? আবর্জনা, নোংরা, পচা গলা জায়গায় যখনই রোদ্রের আলোটা গিয়ে পড়বে, তখন সেখানে জিনিসগুলো নষ্ট হতে থাকবে, হবে তো, গন্ধ তৈরি হবে তো, উৎপন্ন হবে তো দুর্গন্ধ, তাতে বায়ু দূষণ হবে, বায়ু নষ্ট হচ্ছে। সুতরাং বাস্তুতে বায়ুর সমস্যা তৈরি হচ্ছে, মানে সেই বায়ুটাই ওই বাড়ির ওই পরিবেশের মানুষেরা গ্রহণ করছে। সুতরাং তাদের মানে বায়ুগত যে সমস্ত সমস্যাগুলো শরীরে তৈরি হতে পারে, সেগুলো কিন্তু তৈরি হওয়ার জায়গা খুলে যাচ্ছে। বোঝা গেল? তাই জন্য ঈশান কোণটাকে কিন্তু আবর্জনা রাখার জন্য বলা হয়নি, ঠাকুর ঘর করতে বলা হয়েছে, যাতে ওই ঊর্জাটা যখন পড়ছে তখন সেটা যাতে পজিটিভ ঊর্জা হিসেবে মঙ্গলদায়ী হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারে।
এবং ঠাকুর ঘরে যদি নিয়ম করে যদি কেউ ধরো প্রত্যেক দিন সকালবেলা করে মানে যার প্রত্যেকটা মানুষই আর কি যদি সকালবেলা করে 8 ঘন্টাও ঠাকুর ঘরে বসতে পারে, সেটা দেখবে তাদের পরিবারের প্রত্যেকের জন্য ভীষণ একটা ভালো স্বাস্থ্য, ভালো অর্থনৈতিক জায়গা এনে দেয়, যদি সেই ঠাকুরঘরটা ঈশান কোণে হয়। মেন জায়গা ওখানে লাস্টে একটা লাইনে, যদি সেই ঠাকুরঘরটা ঈশান কোণে হয়। কারণ অন্যদিকে থাকলেও সূর্যের আলোটা পাবে না। সূর্যের আলো অনেক কারণেতে কাজে লাগে। আমরা বলে থাকি যে সূর্যের আলো হচ্ছে আমাদের পৃথিবীতে জীবনের সঞ্চার করে। আমরা অ্যাস্ট্রোলজিতে কি বলি যে সূর্য হচ্ছে এমন প্ল্যানেট যার জীবনে সূর্য ভালো আছে সে প্রচুর অর্থনৈতিকভাবে সাকসেস পায়, সে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি পেতে পারে, সে মান সম্মান পেতে পারে, প্রচুর রকমের সম্মানে তার সমাধান আছে, তার লাইফটা অনেক ইজি হয়ে যায়। তাই সূর্য রশ্মিও যখন আমরা গ্রহণ করব আমাদের লাইফস্টাইলটাও অনেকটা ইজি হয়ে যাবে। সকালের সূর্যটা, রাত্রের সূর্য বা দুপুরের সূর্য নয়, সকালের সূর্যটা, ঠিক আছে? তাই যখন আমরা এই প্রফেশনের মধ্যে আসব তখন আমাদেরকে সকালের সূর্যটা সবার আগে গ্রহণ করতে হবে। যদি আমরা সকালের সূর্যটাকে গ্রহণ করতে পারি তাহলে আমরা অ্যাক্টিভ হতে পারবো। আমরা অ্যাক্টিভ হলে আমরা যেখানে যাব সেখানকার জায়গাটাকে আমরা অ্যাক্টিভ করতে পারবো, তাই তো? তাহলে কালকে দিয়ে কটায় উঠবে তোমরা ঘুম দিয়ে? আমি এমনি 6টায় উঠি। গুড। উঠে গিয়ে তুমি রোদ্দুরে গিয়ে দাঁড়াবে। আমাদের একদম ঘরের মধ্যেই রোদ আসে, ওই জন্যই সকাল সকাল ঘুম ভেঙে যায়। তুলসী মঞ্চ থেকে একদম, তুলসী মঞ্চ এখানেই আছে, এখান দিয়ে পুরো রোদ আসে, ওই জন্যই সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। ঘরে যদি রোদ্দুর ঢোকে সেই ঘরে তো খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় মানুষের। আমার তার জন্য ভাঙে না, আমার ভাঙে আমার মেয়ের স্কুলের জন্য। তোমার তো আলাদা কারণ আছে, কিন্তু যদি যে ঘরে তো রোদ্দুর ঢোকে সেই ঘরে খুব তাড়াতাড়ি মানুষের ঘুম ভেঙে যায়, সকাল সকাল ঘুম ভেঙে যাবে। যে ঘরে রোদ্দুর ঢোকে না সেই ঘরে ঘুম ভাঙতেও দেরি হয়। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আরাম করে ঘুমানো হবে। সূর্যের আলোটা কতটা ইম্পর্টেন্ট তাহলে। এবার আমরা চলে আসবো আচ্ছা, নোটসগুলো তো দিয়ে দেবো, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তখন জেনে নেবে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি লাস্ট আমাদের অগ্নিতে। আজকে আমরা অগ্নি অবধি পড়বো, ঠিক আছে? অগ্নি কি করে? অগ্নি হচ্ছে উত্তাপ। উত্তাপ উত্তাপ কোথা থেকে পাচ্ছি আমরা? প্রকৃতিগতভাবে সূর্য থেকে, ঠিক আছে? এখানেও সূর্যের কথা। তাহলে ভাবো সূর্য আমাদের কত দিক থেকে হেল্পফুল, তাই না? এখানেও সূর্যের কথা। উষ্ণতা অগ্নির একটি রূপ। আবহাওয়ায় বাষ্প, ধূলিকণা, মেঘ নিজস্ব চুম্বকীয় শক্তির দ্বারা পরস্পরকে আকর্ষিত করে। এর জন্য মিলন শক্তি তৈরি হয় এবং এই মিলন শক্তি আবহাওয়াকে গতিবেগ দেয়। এই গতিবেগ উত্তাপ তৈরি করে যা অগ্নিরূপে প্রকট হয়। আকাশে বিদ্যুৎ চমকানো এর উদাহরণ। বুঝতে পারলে কিছু? কি বুঝতে পারলে বলো অন্তরা? মিউট আছে। এখন কিছু বুঝিয়ে বলতে পারবো, নোট করে ভালো করে বলবো। তার মানে বুঝতেই পারোনি? না, বুঝতে পেরেছি। আরে একটা লাইনে বলো কি বুঝতে পেরেছো? ওই তো আকাশে বিদ্যুৎ চমকায়। দেখো, উত্তাপকে দিয়ে বলা হয়েছে, সূর্যের কারণে বলা হয়েছে যে আকাশেতে বিদ্যুৎ চমকায়। কেন আকাশে বিদ্যুৎ চমকায়? সূর্যের কারণে। শতরূপাকে তুমি তো তাও বললে বুঝতে পেরেছি, শতরূপাকে জিজ্ঞাসা করলে ও বলবে না তো, আমাকে আবার প্রথম থেকে বলো। ব্যাস, তাই একটু প্রথম থেকে বলেই দিই। বলছে যে উষ্ণতা হচ্ছে একটা অগ্নির রূপ, ঠিক আছে? উষ্ণতা হচ্ছে অগ্নির একটা রূপ। কিভাবে উষ্ণতা অগ্নির রূপ হলো? আগুন জ্বালিয়ে তার পাশে হাত দেবে, হাতে যে গরম ভাবটা আসবে, পাশে হাত দেবে, আগুনের মধ্যে হাত দেবে না, ঠিক আছে? পাশে হাত দেবে। আগুনের যে ভাবটা হাতে আসবে, যে তাপটা তুমি হাতে ফিল করতে পারবে, সেটা হচ্ছে তোমার সেই অগ্নিটার একটা রূপ, তাই তো? যত কাছে নিয়ে যাবো তত সেই তাপটা আরো বেশি করে ফিল করতে পারবো, একসময় হাতটা পুড়ে যেতে পারে। এবারে কথা হচ্ছে যে এইটাই বাষ্প তৈরি করছে আবহাওয়া থেকে। তাপের জন্যই তো বাষ্প তৈরি হচ্ছে। যখন বাষ্পটা উঠছে মানে একটা গরম আবহাওয়া, গরম একটা হাওয়া উঠছে, তাই তো?
এবং তখন রাস্তায় যে ধুলোবালিগুলো রয়েছে সেগুলোকে তো সে অ্যাটাক করতেই পারে, করতে পারে। তখন কি হবে, সেই গরম আবহাওয়াটার কারণে সেই ধুলোবালিটাও গরম হয়ে যাবে। এবারে একটা তো নিশ্চয়ই ধুলোকে নিয়ে যাবে না, অনেকগুলো ধুলোকে নিয়ে যাবে। এবার তুমি বলো তাহলে যে এই যে অনেকগুলো ধুলোকে নিয়ে যাচ্ছে, এক মিনিট, একটা ধুলোর সঙ্গে যখন আর একটা ধুলোর ঘষা লাগছে তখন কি সেখানে আগুন জ্বলতে পারে গরম আবহাওয়ার মধ্যে? কেন জ্বলতে পারে না অন্তরা? তুমি তো বুঝে গেছিলে না, জ্বলতে পারে না কেন বুঝতে পারলাম না। ছোট ছোট ইয়ে দিয়ে কি করে আগুন জ্বলবে? ছোট ছোট দুখানা পাথরের ঘষাতে যদি একটা লাইটার জ্বলতে পারে তাহলে বৃষ্টি আকাশে বিদ্যুৎ কেন চমকাতে পারবে না? যখন তুমি লাইটার জ্বালাও তখনও তো, যখন তুমি লাইটারটা জ্বালাও তখনও তো অনেকটা ছোট্ট দুটো পাথরের ঘষা লাগে এবং তাতেই কিন্তু আগুনটা জ্বলে। বাবা দিদিকে কত ভালো আছো? হ্যাঁ ভালো আছি কাকু, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা এখন আমার কবে কানে তো আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে ধুলোগুলো যাচ্ছে, ছোট ছোট ধুলো হলে কি হবে, বাষ্পটা তো গরম, সুতরাং ধুলোগুলো সেই মুহূর্তে গরম থাকছে। পাথরে পাথরে যখন ঘষা দেওয়া হচ্ছে, পাথরটা গরম হচ্ছে, তবে তো সেখানেতে আগুনটা জ্বলছে। এই কারণেতেই যখন একটা মেঘের সঙ্গে আরেকটা মেঘের ধাক্কা লাগে তখন বলা হয় যে এই তো বিদ্যুৎ চমকেছে, এবার বৃষ্টি হবে। ঠিক আছে, ওই গরম আবহাওয়াটাই বৃষ্টি তৈরি করে, কিন্তু যখন বৃষ্টিটা নিচের দিকে নেমে আসতে থাকে তখন হাওয়ার সঙ্গে মিশতে মিশতে বৃষ্টিটা ঠান্ডা হয়ে যায়। জলের যে টেম্পারেচারটা সেটা ঠান্ডা হয়ে যায়, কারণ ছোট ছোট বিন্দু হয়ে ওরা নেমে আসে এবং তখন ওই জলের বিন্দুটা ঠান্ডা হয়ে যায়। উপরে কিন্তু ঠান্ডা থাকে না। দেখবে যখন বৃষ্টি প্রথম শুরু হয় আবহাওয়াটা প্রচন্ড গরম হয়ে যায়, আস্তে আস্তে সেটা ঠান্ডার দিকে যায়। জিওগ্রাফি পড়েনি ছোটবেলায়? গ্রীষ্মকালে পজিটিভিটি বেশি বাড়ে, গ্রীষ্মকালেতে শুভ কাজ বেশি করা হয়। এরকম আমরা দেখতে পাই যে কিছু কিছু ওয়েদার বেসিসে তাদের মধ্যে একটা পজিটিভিটি দেখা যায়, এবং গ্রীষ্মকালে যে সমস্ত মানুষেরা জন্মেছে তুমি তাদের কাছেও গিয়ে দেখো তাদের মধ্যে একটা পজিটিভিটি বেশি থাকে যারা ডিসেম্বরে জন্মেছে তাদের তুলনায়। আমি মাস হিসেবে বলছি কথাটা, যারা জানুয়ারি জন্মেছে, ডিসেম্বরে জন্মেছে, এদের যে পজিটিভিটি থাকে তাদের তুলনায় যারা মানে মার্চে জন্মেছে, জুলাইতে জন্মেছে, এপ্রিলে জন্মেছে, তাদের পজিটিভিটি অনেকটা বেশি থাকে। এনার্জি, পজিটিভিটি বলতে কি সে মানুষটা খারাপ বা ভালো সেটা বলছি না, তার এনার্জিটার কথা বলছি, সে কতটা বেশি নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবে, কতটা নিজেকে চারিদিকে খুলে মেলে রাখতে পারবে। ধরো আমরা একটা কিছু নিয়ে ভীষণভাবে টেনশন করছি, এটাও কিন্তু নেগেটিভিটি আমাদের জন্য ভীষণভাবে। হয়তো কেউ হয়তো নিজের ফ্যামিলি লাইফ নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন করছে, কেউ নিজের অর্থনৈতিক জায়গা নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন করছে। এই জিনিসগুলোও কিন্তু এক এক প্রকারের নেগেটিভিটি যেগুলো আমাদের কাছে এসে পৌঁছায়। বুঝতে পারছি কি বলতে চাইলাম? বর্ষাকালে যারা জন্মায় তাদের প্রচুর পরিমাণে বাধা বিপত্তি কাটাতে যেতে হবে। তুমি মার্চে জন্মেছো বলে তো তোমার জীবনে এত পজিটিভিটি, তুমি খুব স্পিডে যাচ্ছ। তাড়াতাড়ি জানুয়ারি মাসটা কেটে গেলে তারপরে তোমাকে সুখবর বলবো, মানে উইশ করবো আমরা সবাই মিলে। এই সবাইকে নিমন্ত্রণ করা উচিত ছিল কিন্তু শতরূপা। এর পরের দিনকে আমরা ভূমি পরীক্ষার ক্লাস শুরু করব, যে বাস্তু যখন আমরা ভিজিট করতে যাব তখন কি করে বুঝবো যে সেই বাস্তুতে ভূমিটা কি প্রকারের ভূমি আছে। একটু নিজেদেরকে মিউট করে নাও, যে ভূমিটা কি প্রকারের ভূমি আছে, ভূমিতে কোনো সমস্যা আছে কি নেই, সেটা কিভাবে প্রতিকার করতে হয়, কিভাবে আমরা বুঝবো, সেই জিনিসগুলো
আছে, ঠিক আছে? আমরা পরের দিনকে শুরু করব। আর নোটসেতে আমি পৃথিবী তত্ত্ব অবধি পুরোটাই কিন্তু পাঠিয়ে দেবো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? আশা করি অসুবিধা হবে না দিয়ে রাখলে পরে। মোটামুটি তোমাদের আইডিয়া তো এসে গেছে যে পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব এগুলো কীভাবে কী কাজ করছে, ঠিক আছে? তাহলে আজকে আর এগাবো না, আজকে এই অবধি থাক।